আসসালামু আলাইকুম। এক্সেলে প্রতিনিয়ত আমাদের বিভিন্ন ধরনের ফাংশন নিয়ে কাজ করতে হয়। আজকে এমন অনেকগুলো গুরুত্বপূর্ণ ফাংশন নিয়ে আলোচনা করব, যেই ফাংশনগুলো ব্যবহার করে আপনি আপনার কাজের গতি আরো ফাস্টার করতে পারবেন। তো এই ফাংশনগুলো কিভাবে কাজ করে বা এই ফাংশনগুলো আপনি কিভাবে ব্যবহার করবেন আপনার কাজের মধ্যে, তো এগুলো নিয়ে আজকে আমি এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তো চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমি আপনাদেরকে দেখাবো সাম ফাংশন। তো সাম ফাংশনের কাজটা কি সেটা একটু জেনে নেওয়ার চেষ্টা করি। সাম ফাংশন হচ্ছে যে একাধিক সংখ্যা বা একাধিক ভ্যালুকে একত্রে যোগ করা। তো এটি করার জন্য আমি এখানে একটি টেবিল দেখতে পাচ্ছেন আপনারা। এই টেবিলের মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করব যে সাম ফাংশনটা কীভাবে কাজ করে। তো এই টেবিলের মধ্যে কিছু প্রোডাক্ট রয়েছে, আবার প্রোডাক্টের কোয়ান্টিটি রয়েছে, প্রাইস রয়েছে, টোটাল অ্যামাউন্ট রয়েছে। তো এই যে এখানে যে টোটাল অ্যামাউন্টটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্টের আন্ডারে, তো আমি চাচ্ছি যে এখানে টোটাল অ্যামাউন্টটা আমি যোগ করে দেখানোর চেষ্টা করব। তো এটি করার জন্য এই যে এখানে এই সেলে আপনার কার্সরটা রাখবেন, রাখার পরে ইকুয়াল প্রেস করবেন, এরপরে SUM সাম, এরপর ট্যাবকে প্রেস করবেন। এটি করার পরে এরপরে একদম যে 40,500 থেকে শুরু করে একদম 6,500 পর্যন্ত আপনাকে যেটি করতে হবে, রেঞ্জটাকে সিলেক্ট করে দিতে হবে। তো এটি করার জন্য আপনার প্রথম যে সেলটি রয়েছে এখানে ক্লিক করবেন, ক্লিক করে কন্ট্রোল শিফট চেপে ধরে ডাউন অ্যারো কি প্রেস করবেন। তাহলে দেখতে পারবেন সম্পূর্ণ রেঞ্জটি, অর্থাৎ একদম প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত সিলেক্ট হয়ে যাবে। এরপরে শিফট কি চেপে ধরে জিরো প্রেস করুন, তারপরে এন্টার কি প্রেস করুন। তাহলে দেখতে পারবেন এই টোটাল সবগুলাকে যোগ করে আপনার একটা গ্র্যান্ড টোটাল চলে আসবে। আশা করি বুঝতে পেরেছেন যে সাম ফাংশনটা কিভাবে কাজ করে। আবারও বলছি, সাম ফাংশনটা হচ্ছে যে একাধিক সংখ্যাকে যোগ করে আপনি যেটি করতে পারবেন সেটি হচ্ছে যে টোটাল অ্যামাউন্টটা দেখাতে পারবেন। ওকে, এরপর আমরা যে ফাংশনটি দেখব সেটি হচ্ছে যে সাম ইফ ফাংশন। ওকে, সাম ইফ ফাংশনের কাজটা কি? সাম ইফ ফাংশনটা হচ্ছে যে একটা কন্ডিশন বা একটা সত্যের উপর ডিপেন্ড করে সে একটা যোগফল দেখায়। দেখুন এই যে এখানে যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলোর মধ্যে দেখুন একটা প্রোডাক্ট একাধিকবার রয়েছে, যেমন কিবোর্ড, তার প্রাইস কিন্তু আলাদা আলাদা রয়েছে। দেখুন এখানে হচ্ছে কি এই কিবোর্ডের প্রাইস হচ্ছে কত, 4,500 টাকা। এই কিবোর্ডের প্রাইস হচ্ছে যে 1,400 টাকা। এই কিবোর্ডের প্রাইস হচ্ছে কত, 3,500 টাকা। তো আপনি চাচ্ছেন যে এই কিবোর্ডের প্রত্যেকটা, মানে এই তিনটা কিবোর্ডের যে প্রাইস রয়েছে বা অ্যামাউন্ট রয়েছে, এগুলোকে আপনি একত্রে দেখাতে চাচ্ছেন। তখন আমরা যেটি করতে পারি সেটি হচ্ছে যে সাম ইফ ফাংশনটা ব্যবহার করতে পারি। তো এটি কিভাবে করবেন? এটি করার জন্য প্রথমে ইকুয়াল দিবেন, এরপর সাম ইফ ট্যাব কি প্রেস করবেন। এরপরে দেখুন এখানে এই ফাংশনের মধ্যে তিনটা জিনিস রয়েছে, একটি হচ্ছে রেঞ্জ, একটি হচ্ছে ক্রাইটেরিয়া, একটি হচ্ছে সাম রেঞ্জ। তো রেঞ্জটা হচ্ছে কি, আমরা কিসের উপর ভিত্তি করে আমরা দেখতে চাচ্ছি। প্রথমত হচ্ছে আমরা আমাদের এখানে যে প্রোডাক্টগুলো রয়েছে এই প্রোডাক্টের উপর ভিত্তি করে আমরা দেখতে, অর্থাৎ আমাদের এই অ্যামাউন্টগুলোকে দেখাতে চাচ্ছি। তো এটি করার জন্য প্রথমে আমাদেরকে যেটি করতে হবে, এই রেঞ্জটি সিলেক্ট করতে হবে, অর্থাৎ এই কলামের একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সিলেক্ট করতে হবে। তো এই জন্য আপনি যেটি করবেন, প্রিন্টার থেকে শুরু করে টেনে মাউসের বাম বাটন চেপে ধরে এইভাবে এখানে ছেড়ে দিবেন। ওকে, ছেড়ে দেওয়ার পরে এরপর কমা দিবেন, এরপর ক্রাইটেরিয়া কিসের উপর ভিত্তি করে, এই প্রোডাক্টের কিবোর্ডের উপরে ভিত্তি করে, যেহেতু আমরা চাচ্ছি কি এই কিবোর্ডের যে অ্যামাউন্ট রয়েছে একত্রে যোগ করে দেখাতে চাচ্ছি। তো এই জন্য ডাবল কোটেশন দিয়ে এরপরে এখানে লিখতে হবে কিবোর্ড। ওকে, কিবোর্ড লিখে এরপর ডাবল কোটেশন দিতে হবে, এরপরে কমা। এরপরে দেখেন সবার শেষে যেটা রয়েছে সাম রেঞ্জ, অর্থাৎ আমি যে যোগফল দেখব আমার অ্যামাউন্টের, এই এই কলামটার রেঞ্জটাকে সিলেক্ট করতে হবে। তো এটি করার জন্য আমাদের এখানে এভাবে ধরে এভাবে টান দিতে হবে, টান দিয়ে তারপরে শিফট চেপে ধরে জিরো কি প্রেস করে এন্টার কি প্রেস করুন। তাহলে দেখতে পারবেন 9,400 টাকা কিন্তু আপনার, অর্থাৎ এই কিবোর্ডের যে তিনটা কিবোর্ডের আমার অ্যামাউন্ট রয়েছে সেটা কিন্তু একত্রে এখানে যোগফল দেখাচ্ছে। আমি যদি এখানে আলাদাভাবে দেখাই তাহলে দেখবেন এই জিনিসটা কিন্তু আসবে। দেখুন এখানে কত, 4,500, এই একটা কিবোর্ড। ওকে, যোগ 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 দিলাম, এরপরে এই কিবোর্ডের ক্ষেত্রে 1,400, এরপর যোগ, এরপরে দিলাম যে 3,500, এন্টার কি প্রেস করুন। তাহলে দেখুন এই যে এখানে কিন্তু আমাদের অলরেডি কত, 9,400 টাকা চলে আসছে। আশা করি বুঝতে পেরেছেন যে সাম ইফ ফাংশনটা কিভাবে কাজ করে। ওকে, এরপর আসেন যে আমরা দেখবো যে প্রোডাক্ট ফাংশন। ওকে, প্রোডাক্ট ফাংশন হচ্ছে যে আপনার গুণফল, অর্থাৎ আপনি যেটি চাচ্ছেন যে এখানে একাধিক প্রাইস রয়েছে। একটু খেয়াল করুন প্রোডাক্ট ফাংশনের কাজটাকে, আমরা যদি একটু খেয়াল করেন, প্রোডাক্ট মানে হচ্ছে যে গুণফল করা। যেমন এই প্রোডাক্টের প্রিন্টার অর্থাৎ কোয়ান্টিটি রয়েছে তিনটা, আর প্রাইস হচ্ছে যে এত, এখন টোটাল অ্যামাউন্টটা আমরা বের করতে চাচ্ছি। তখন আমরা যেটা ব্যবহার করতে পারি, আমরা প্রোডাক্ট ফাংশন ব্যবহার করতে পারি। যেমন ধরুন এখানে আমরা লিখতে পারি ইকুয়াল প্রোডাক্ট লিখে এরপর ট্যাব কি প্রেস করবেন, এরকম একটি আপনার ফার্স্ট ব্র্যাকেট সহকারে চলে আসবে। এরপরে আমরা চাচ্ছি কি এটার সাথে গুণ করতে হবে কোয়ান্টিটির সাথে প্রাইস দিয়ে, এরপর শিফট কি চেপে ধরে জিরো কি প্রেস করে এন্টার কি প্রেস করুন। তাহলে দেখুন আপনার টোটাল এই দুটা যোগ অর্থাৎ গুণ করে কিন্তু এখানে টোটাল অ্যামাউন্টটা চলে আসবে। এরপরে এই যে এখানে যেই পয়েন্টটা দেখতে পাচ্ছেন, এখানে আপনি এসে কি করতে পারেন, ডাবল ক্লিক করতে পারেন। ডাবল ক্লিক করলে একেবারে
প্রত্যেকটা রোয়ের যে কোয়ান্টিটি এবং প্রাইস রয়েছে সেটার গুণফল এখানে চলে আসবে। আবার আরেকভাবেও করতে পারেন, কন্ট্রোল জেড দিলাম, এখানে এসে আপনি এটাকে এভাবে সিলেক্ট করে কন্ট্রোল ডি প্রেস করুন, তাহলেও কিন্তু চলে আসবে। ঠিক আছে, এভাবেও কিন্তু আপনি করতে পারবেন। ওকে, তো এটাকে কিন্তু আমরা আরেকভাবেও করতে পারি, মানে প্রোডাক্ট ফাংশন ছাড়াও। সেটা কিভাবে দেখুন, সেটা কিন্তু আমরা এভাবে করতে পারি, যে আমি যদি এখানে লিখি ইকুয়াল, এরপরে 3 দিলাম, এরপরে গুণ, এরপর হচ্ছে কত 1350, এরপর এন্টার কি প্রেস করুন, দেখুন একই কিন্তু রেজাল্ট চলে আসবে। ঠিক আছে, মানে আপনি যদি স্ট্যান্ডার্ড ওয়েতে যদি একটু করতে চান, তাহলে আমরা ফাংশনটা ব্যবহার করতে পারি। ঠিক আছে, ওকে, আশা করি বুঝতে পেরেছেন যে প্রোডাক্ট ফাংশনটা কিভাবে কাজ করে। ওকে, এরপর আসেন যে আমরা দেখবো যে ম্যাক্স ফাংশনটা কিভাবে কাজ করে। ওকে, ম্যাক্স মানে ম্যাক্সিমাম, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন এই টেবিলের কিছু স্টুডেন্টদের নাম রয়েছে আর টোটাল কিছু মার্ক রয়েছে। এই প্রত্যেকটা স্টুডেন্টের যে মার্ক রয়েছে, কে সর্বোচ্চ নাম্বার পেয়েছে এই স্টুডেন্টদের মধ্যে থেকে, সেটি বের করতে হবে। তো সেটি বের করার জন্য ইকুয়াল ম্যাক্স, ম্যাক্স দিকে ট্যাব কি প্রেস করবেন। ট্যাব কি প্রেস করার পরে দেখুন এই যে এখানে রয়েছে কি নাম্বার 1, নাম্বার 2, এভাবে। তো আমরা এখানে এইভাবে অর্থাৎ টেনে আমরা রেঞ্জটা সিলেক্ট করে এরপরে শিফট চেপে ধরে 0 কি প্রেস করে এন্টার কি প্রেস করেন, তাহলে দেখুন এই যে 725। ওকে, তো এখানে দেখুন এটা কিন্তু একটা চমৎকার বিষয়, যে আপনি এখানে যদি এটাকে যদি 850 করে দেন, তাহলে দেখুন এখন কিন্তু 850 দেখাচ্ছে। হ্যাঁ, তাহলে মনির যে রয়েছে ইনি কিন্তু সর্বোচ্চ মার্ক পেয়েছে। আশা করি বুঝতে পেরেছেন যে ম্যাক্স ফাংশনটা কিভাবে আপনি ব্যবহার করবেন। এই জিনিসটা কিন্তু আপনি বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারেন, শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে বলেন বা আপনার ইন্ডাস্ট্রিয়ালের ক্ষেত্রে বলেন, অর্থাৎ মানে যে কোনো জায়গায় আপনি সর্বোচ্চ মানটা দেখার জন্য আপনি এই ফাংশনটা, ম্যাক্স ফাংশনটা ব্যবহার করতে পারেন। এরপরে মিন ফাংশনটা হচ্ছে মিনিমাম, মানে এই মার্কের মধ্যে স্টুডেন্টের এই যে টোটাল মার্কটা রয়েছে এর মধ্যে সর্বনিম্ন নম্বর কে পেয়েছে, এটি যদি বের করতে চাই তাহলে এই মিন দিয়ে ট্যাব কি প্রেস করুন, তারপরে এই কলামের রেঞ্জটা সিলেক্ট করে দেন এখান থেকে, এরপর শিফট কি চেপে ধরে 0 কি প্রেস করে এন্টার কি প্রেস করুন, তাহলে দেখেন 115, অর্থাৎ 115 হচ্ছে সোহেল, ইনি হচ্ছে যে আমাদের সর্বনিম্ন মার্কটা পেয়েছে। ওকে, এরপর আসেন যে ল্যান্ড বলতে আমরা এখানে বুঝি যে দেখুন আমি এটা একটু বাদ দিয়ে দিচ্ছি। ল্যান্ডটা হচ্ছে এরকম যে আপনার এখানে এই যে এখানে যে আইডি নাম্বারগুলো দেখতে পাচ্ছেন, এখানকার মধ্যে মানে সর্বোচ্চ কতটি, অর্থাৎ এখানে কয়টা ডিজিট রয়েছে, এটা যদি আপনি ক্যালকুলেশন করতে চান বা এটা যদি জানতে চান, তাহলে ল্যান্ড যে ফাংশনটা রয়েছে এটি নিতে হবে। ট্যাব কি প্রেস করুন, এরপর টেক্সট, অর্থাৎ এই যে এখান থেকে এটা নিলাম, মানে এই টেক্সটটার মধ্যে কয়টা আমার ডিজিট রয়েছে সেটি যদি বের করতে চাই, তাহলে শিফট চেপে ধরে অর্থাৎ ইকুয়াল ল্যান, তারপরে হচ্ছে যে ওই টেক্সট অর্থাৎ সেল নাম্বারটা সিলেক্ট করলাম, এরপর শিফট চেপে ধরে 0 কি প্রেস করে এন্টার কি প্রেস করুন, তাহলে দেখুন এখানে কয়টি রয়েছে, আমাদের 8টি রয়েছে। এখন পরবর্তীগুলো যদি আপনি আনতে চান, তাহলে আপনি এটাকে সিলেক্ট করে এরপর কন্ট্রোল ডি প্রেস করুন, তাহলে দেখবেন অটোমেটিক্যালি কিন্তু এখানে চলে আসবে প্রত্যেকটা সেলে কয়টি করে আপনার ডিজিট রয়েছে। আশা করি, যেমন আমি যদি এটা যদি একটু কমিয়ে দিই, তাহলে দেখেন এখানে ডিজিট আছে কয়টা, 7টা। ওকে, তো এরপর আসেন যে কাউন্ট ফাংশন নিয়ে আমরা এখন আলোচনা করার চেষ্টা করব। কাউন্ট ফাংশনটা কি? আচ্ছা, কাউন্টটা হচ্ছে যে এখানে ধরুন আমার এখানে যে টেবিলটা রয়েছে, এখানে হচ্ছে এমপ্লয়ি নেম, এরপর হচ্ছে ফেস স্যালারি। এখন আমি চাচ্ছি যে এখানে এই মানে টোটাল কয়জন স্যালারি পেয়েছে, অর্থাৎ যে আমাদের কর্মচারী রয়েছে বা কর্মকর্তা রয়েছে তারা কয়জন স্যালারি পেয়েছে, এটা যদি কাউন্ট করতে চাই, তখন আমরা কাউন্ট ফাংশনটা ব্যবহার করতে পারি। তো এটি কিভাবে করবেন, ইকুয়াল কাউন্ট। ওকে, ট্যাব কি প্রেস করুন, ট্যাব কি প্রেস করার পরে দেখুন এখানে যেটি রয়েছে এই যে ভ্যালু, ওকে, ভ্যালু 1, ভ্যালু 2, আমরা এটাকে এই টোটাল কলামটাকে সিলেক্ট করে দিব একদম উপর থেকে নিচ পর্যন্ত, অর্থাৎ একটা রেঞ্জ আমরা এখানে সিলেক্ট করে দিই, এরপরে শিফট কি চেপে ধরে 0 কি প্রেস করে এন্টার কি প্রেস করুন, তাহলে কয়টা রয়েছে, আমাদের 7জন স্যালারি পেয়েছে, অর্থাৎ আমাদের 10জন এমপ্লয়ারের মধ্যে আমাদের 7জন কিন্তু স্যালারি পেয়েছে। এটা কিন্তু আমরা এইভাবেও জানতে পারি। এছাড়াও ধরেন আমি যদি এটাকে যদি ডিলিট করে দিই, তাহলে কজন পেলো, এখন 6জন পেলো। এভাবে করে আমরা কি করতে পারি, আমাদের বিভিন্ন ধরনের মানে কতজন পেলো বা কতজন শিক্ষার্থী পাস করলো বা কতজন অ্যাবসেন্ট রয়েছে, এই জিনিসগুলো কিন্তু আমরা কি করতে পারি, কাউন্ট ফাংশনের মাধ্যমে ব্যবহার করতে পারি। এই কাউন্ট ফাংশনটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি ফাংশন, যেগুলো ব্যবহার করে আমরা বিভিন্ন কাজের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। ওকে, এরপর আসেন যে আমরা কাউন্ট এ, অর্থাৎ কাউন্ট এ বলতে এখানে আপনার কাউন্ট এ ফাংশন যেটা, এটা মূলত কাজ করে টেক্সট, সিম্বল, ডিজিট, যে কোনো কিছু থাকুক না কেন, আপনার টোটাল এখানে কয়টি রয়েছে এটি কিন্তু জানা যায়। যেমন ধরুন এই যে এমপ্লয়ি যে নেমটি রয়েছে এখানে, এখানে ধরুন এখানে আপনার, আচ্ছা আরেকটা কথা বলে রাখি যে কাউন্ট ফাংশনটা অনলি শুধুমাত্র আপনার নাম্বার নিয়ে কাজ করে, শুধুমাত্র নাম্বার নিয়ে কাজ করে,
কেন বলছি এই দেখুন, আমি যদি এখানে যদি এখন এটার জায়গায় যদি আমি রেঞ্জটা যদি এই এমপ্লয়ি নেমগুলো দিয়ে দিই, তাহলে কিন্তু সে কাজ করবে না। দেখুন এখানে কিন্তু জিরো দেখাচ্ছে। এটা কারণটা হচ্ছে কাউন্ট ফাংশনটা শুধুমাত্র নাম্বার নিয়ে কাজ করে, আর কাউন্ট এ হচ্ছে যে আপনার নাম্বার বলেন, টেক্সট বলেন, সিম্বল বলেন, এই জাতীয় জিনিসগুলো নিয়ে কাজ করে। তাহলে আমরা যদি এখন যদি জানতে চাই এখানে এমপ্লয়ি কতজন আছে, মানে কয়জন শিক্ষার্থী বা কয়জন এমপ্লয়ার রয়েছে বা কয়জন আপনার এখানে ম্যান রয়েছে, এগুলো যদি জানতে চান তাহলে কাউন্ট এ ফাংশন, কাউন্ট এ, এরপর ট্যাব কি প্রেস করুন, এরপরে এই রেঞ্জটা অর্থাৎ এটাকে সিলেক্ট করে এরপর শিফট কি চেপে ধরে জিরো কি প্রেস করে এন্টার কি প্রেস করুন, তাহলে দেখুন 10 জন। এখন এখান থেকে যদি আপনি যদি এটাকে যদি এই আজিজ যেটা রয়েছে বা কামাল যেটা রয়েছে এটাকে ডিলিট করে দেন, তাহলে কজন রইল? 9 জন, কেননা এটা ব্ল্যাঙ্ক। কিন্তু এখানে যদি আপনি 1 2 3 বা 1 2 5 দেন, তাহলে দেখবেন আবার 10 জন। কেন বলছি? এটার কারণটা হচ্ছে কাউন্ট এ, এটা হচ্ছে যে আপনার টোটাল, অর্থাৎ টেক্সট বলেন, সিম্বল বলেন অথবা নাম্বার বলেন, সবগুলো নিয়ে কাজ করে। আর যদি শুধুমাত্র যদি ব্ল্যাঙ্ক থাকে তখন সেটা আপনার কাউন্ট করবে না। যেগুলো সেলের মধ্যে তথ্য রয়েছে ওই সেলগুলো কিন্তু সে কাউন্ট করবে। আশা করি বুঝতে পেরেছেন যে কাউন্ট এ ফাংশনটা কিভাবে কাজ করে। এইবার আসেন যে কাউন্ট ব্ল্যাঙ্ক, অর্থাৎ আপনার এমন হতে পারে যে এখানে অনেকগুলো শিক্ষার্থী রয়েছে বা অনেকগুলো এমপ্লয় রয়েছে, মানে এখন এর মধ্যে কাদের স্যালারিটা গ্যাপ রয়েছে, মানে কয়জন মানে কয়জনের আপনার ব্ল্যাঙ্ক রয়েছে, এটা যদি জানতে চান বা কারা কারা পায় না এটা যদি জানতে চান, তখন আমাদেরকে যেটি করতে হয়, আবার দেখা গেছে কোন সেলটা ব্ল্যাঙ্ক রয়েছে এটাও যদি জানতে চান, অর্থাৎ কোন কলামের কোন সেলটা ব্ল্যাঙ্ক রয়েছে এটা যদি বা ওই কলামের কয়টা সেল ব্ল্যাঙ্ক রয়েছে এটাও যদি জানতে চান, তাহলে আমাদেরকে যেটি করতে হবে কাউন্ট ব্ল্যাঙ্ক যে ফাংশনটি রয়েছে এটি লিখে ট্যাবকে প্রেস করুন। এরপর আপনি এখান থেকে রেঞ্জটা সিলেক্ট করে দেন। যেমন আমি চাচ্ছি যে এই নাম্বারের এটা চাচ্ছি, তাহলে এটি করে এরপরে যদি আপনি শিফট কি চেপে ধরে জিরোকে প্রেস করে এন্টারকে প্রেস করেন, তাহলে কয়টা রয়েছে দেখুন 3টা। অর্থাৎ আমাদের এখানে টোটাল 3টা সেল ব্ল্যাঙ্ক রয়েছে এই কলামের মধ্যে। আমরা যদি ধরুন এখান থেকে এটা বাদ দিয়ে দিচ্ছি, তাহলে দেখুন এখানে কয়টা রয়েছে ব্ল্যাঙ্ক? 4টা ব্ল্যাঙ্ক রয়েছে। আশা করি বুঝতে পেরেছেন যে কাউন্ট ব্ল্যাঙ্ক জিনিসটা কিভাবে আপনি ব্যবহার করবেন। অর্থাৎ যেই কলামের যে সেলগুলো আপনার ফাঁকা রয়েছে, কয়টি রয়েছে ফাঁকা, এটা যদি জানতে চান তখন আপনি যেটি করতে পারেন কাউন্ট ব্ল্যাঙ্ক এই ফাংশনটাকে আপনি কি করতে পারেন? ব্যবহার করতে পারেন। ওকে, এরপর আসেন কাউন্ট ইফ। ইফ জিনিসটাই তো বুঝেন, মানে এখানে কাউন্ট ইফ মানে একটা শর্ত, এখানে একটা সত্য দিয়ে দিবে, এই সত্যের উপর ডিপেন্ড করে আপনার কাজটা হবে। ওকে, তো দেখুন কাউন্ট ইফ ফাংশনটা আমি দেখাবো। এখানে কিছু স্টুডেন্ট রয়েছে, এই স্টুডেন্টের কিছু প্রেজেন্ট মানে হাজিরা দিয়েছে, মানে আপনার এখানে প্রেজেন্ট আছে এবং অ্যাবসেন্ট আছে এবং হলিডে রয়েছে। ওকে, তো এখন আমরা চাচ্ছি যে মানে কামাল মানে সে অর্থাৎ কয়দিন প্রেজেন্ট ছিল, কয়দিন অ্যাবসেন্ট ছিল, এটা যদি আমরা যদি বের করতে চাই, তখন আমরা কাউন্ট ইফ ফাংশনটা ব্যবহার করতে পারি। মানে এটার মধ্যে আমরা একটা শর্ত দিয়ে দিব, শর্তের উপর ডিপেন্ড করে সে আমাকে কয়দিন প্রেজেন্ট গিয়ে অর্থাৎ ছিল, কয়দিন অ্যাবসেন্ট ছিল সেটাই দেখাবে। তো দেখুন প্রথমে আমরা বের করব টোটাল প্রেজেন্ট, অর্থাৎ প্রত্যেকটা স্টুডেন্টের টোটাল সে মানে কতদিন প্রেজেন্ট ছিল এটা যদি বের করতে চাই, তাহলে এখানে আমরা যেটা করতে পারি ইকুয়াল দিয়ে ইফ কাউন্ট ইফ, এরপর ট্যাব কি প্রেস করে এরপর রেঞ্জ। দেখুন এখানে রেঞ্জ দিয়েছে, এখন রেঞ্জটা কোনটা হবে? রেঞ্জটা হবে প্রত্যেকটা স্টুডেন্টের, মানে সানডে থেকে শুরু করে এই যে থার্সডে পর্যন্ত দিব। তো এটি করার জন্য আমরা কি করব? এভাবে রেঞ্জটাকে সিলেক্ট করব। ওকে, সিলেক্ট করলাম, সিলেক্ট করে এরপরে কমা দিব, এরপর ক্রাইটেরিয়া। এখন ক্রাইটেরিয়াটা হচ্ছে যে আপনি কি দেখাতে যাচ্ছেন, প্রেজেন্ট, মানে কয়দিন প্রেজেন্ট ছিল। তো এই জন্য শিফট কি চেপে ধরে ডাবল কোটেশন দিয়ে এরপরে পি দিবেন, পি দিয়ে এরপর আবার ডাবল কোটেশন দিবেন, এরপরে শিফট কি চেপে ধরে জিরো প্রেস করে এন্টার কি প্রেস করুন। তাহলে দেখুন সে 4 দিন প্রেজেন্ট ছিল, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে 1 2 3 4 দিন, 4 দিন কিন্তু সে প্রেজেন্ট ছিল। ওকে, তো এরপর আসেন যে আমরা যদি অ্যাবসেন্টটা যদি বের করতে চাই, অ্যাবসেন্টটা কিন্তু আমরা বের করতে পারবো। তো এটি করার জন্য আমরা কি করব? ইফ কাউন্ট ইফ দিব, সরি কাউন্ট ইফ ট্যাব কি দিয়ে এরপর আমরা আবার এই রেঞ্জটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে কমা দিয়ে ডাবল কোটেশন দিয়ে এ দিব, ডাবল কোটেশন দিয়ে শিফট কি চেপে ধরে জিরো প্রেস করে এন্টার কি প্রেস করে, তাহলে দেখেন 1 দিন রয়েছে। ওকে, তো এই যে টোটাল প্রেজেন্ট এবং টোটাল অ্যাবসেন্ট আমরা কিন্তু এখন কিন্তু কি করতে পেরেছি, এখানে আমরা কিন্তু যোগ করতে পেরেছি। ওকে, তো দেখুন অর্থাৎ আমরা নিয়ে আসতে পেরেছি। এখন আমরা পরবর্তী যে স্টুডেন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু এখন নিমিষের মধ্যে আমরা বের করে ফেলতে পারবো। যেমন এটাকে আমরা সম্পূর্ণ সিলেক্ট করে কন্ট্রোল ডি প্রেস করি, তাহলে দেখুন চলে আসবে যে আজিজ কতদিন অর্থাৎ কয়দিন ছিল প্রেজেন্ট, আবার কয়দিন ছিল অ্যাবসেন্ট, সেটাও কিন্তু আমরা এখান থেকে বের করে
ফেলতে পারছি। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন যে টোটাল প্রেজেন্ট বা টোটাল অ্যাবসেন্ট যদি আপনি বের করতে চান, সেটা কিন্তু কাউন্ট ইফ ফাংশন ব্যবহার করে আপনারা ব্যবহার করতে বের করতে পারবেন। এটি আপনারা যেমন অ্যাটেন্ডেন্স অর্থাৎ হাজিরা শিটের ক্ষেত্রে আপনারা এটি ব্যবহার করতে পারেন, খুবই গুরুত্বপূর্ণ একটি ফাংশন কিন্তু এটি। এরপর আসেন টোটাল ক্লাস। আচ্ছা, টোটাল ক্লাস, এখানে টোটাল ক্লাস কয় দিন এটি যদি আপনি বের করতে চান, আপনি কিন্তু কাউন্ট ফাংশনটা আপনি ব্যবহার করতে পারেন। দেখুন এখানে কাউন্ট না, এখানে কাউন্ট এ ফাংশনটা আপনি ব্যবহার করতে পারেন। কেননা এগুলো হচ্ছে কি টেক্সট জাতীয়। কাউন্ট এই ফাংশনটা ব্যবহার করে এই পর্যন্ত নিয়ে যদি আপনি যদি শিফট কি চেপে ধরে জিরো কি প্রেস এন্টার কি প্রেস করেন, তাহলে কিন্তু আপনার এই যে 5 চলে আসছে। ঠিক আছে, প্রত্যেকজনের টোটাল ক্লাস কিন্তু 5 জন। এছাড়াও আপনি এইটাকেও করতে পারেন, এই টোটাল প্রেজেন্ট এবং টোটাল অ্যাবসেন্ট মিলে যোগ করলে কিন্তু আপনার টোটাল ক্লাসটা কিন্তু চলে আসতেছে। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি কাউন্ট ইফ ফাংশনটা ব্যবহার করে আপনার মানে টোটাল প্রেজেন্ট বা টোটাল অ্যাবসেন্ট এই জিনিসগুলোকে আপনি নিয়ে আসতে পারেন সহজে। এরপর আসেন যে অ্যাভারেজ। অ্যাভারেজ মানে হচ্ছে যে আপনার গড় বের করা। এখন আসেন আমরা গড় বের করার জন্য এখানে একটি টেবিল দেখতে পাচ্ছেন, এই টেবিলের মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করব যে কিভাবে গড়টা বের করতে হয় অ্যাভারেজ ফাংশন ব্যবহার করে। তো দেখুন এখানে একটা প্রোডাক্ট নেম রয়েছে, কিবোর্ড, মাউস, প্রিন্টার। আর এই তিনটা প্রোডাক্টে জানুয়ারিতে কিছু আপনার অর্থাৎ সেল হয়েছে এবং ফেব্রুয়ারিতে কিছু সেল, মার্চে, এপ্রিলে, মে, জুনে। এখন আমরা চাচ্ছি পার মান্থ অ্যাভারেজ, মানে এই যে এই প্রত্যেকটা এখানে যে 6টা মাস রয়েছে এই প্রোডাক্টটা অ্যাভারেজে কতটুকু সেল হয়েছে এটা যদি জানতে চাই, তাহলে ইকুয়াল অ্যাভারেজ দিব। অ্যাভারেজ ফাংশনটা দিয়ে তারপর ট্যাব কি প্রেস করে এরপরে এই কিবোর্ডের কলামটাকে এই রেঞ্জটাকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে শিফট কি চেপে ধরে জিরো কি প্রেস করে এন্টার কি প্রেস করি, তাহলে দেখুন তার অ্যাভারেজ কিন্তু 203.33 এই জিনিসটা চলে আসছে। এখান থেকে আমরা একটু ডিজিটটা কমিয়ে দিতে পারি, 2 ডিজিট রাখতে পারি। ওকে, তো এইভাবে করে কিন্তু আমরা অ্যাভারেজটা ফাংশনটা ব্যবহার করতে পারি। এছাড়াও আমরা কিন্তু এখন যদি টেনে যদি এভাবে নিয়ে যাই, কিন্তু এই পরবর্তী এটাও কিন্তু চলে আসতেছে। আবার এটাও যদি টেনে নিয়ে যাই, এই পরবর্তীতে কিন্তু এটাও চলে আসতেছে। এখন দেখুন এটার কিন্তু কিন্তু এখানে চলে আসছে, যে একটু খেয়াল করুন, এই যে দেখছেন এটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। হ্যাঁ, আবার সেম এটা তো কিন্তু ক্লিক করেন, এটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তো এইভাবে করে কিন্তু আপনি কি করতে পারেন, অ্যাভারেজ ব্যবহার করে আপনি একটা গড় বের করতে পারেন একাধিক সংখ্যার মধ্যে থেকে। ওকে, তো এরপর আসেন যে প্রপার ফাংশনটা দেখি। প্রপার মানে হচ্ছে যে এখানে দেখুন একটা নামের একটি তালিকা রয়েছে, এখানে সবগুলা আপনার অর্থাৎ প্রত্যেকটা নামের প্রথম অক্ষর বা সবগুলা কিন্তু আপনার স্মল লেটার রয়েছে। এখন আপনি চাচ্ছেন যে আপনার প্রতিটা ওয়ার্ডের বা শব্দের প্রথম অক্ষরটি বড় হাতের হবে। আবারও বলছি, প্রতিটি ওয়ার্ডের প্রপার হচ্ছে যে প্রতিটি ওয়ার্ডের প্রথম অক্ষর যদি বড় হাতে চান, তখন আমরা প্রপার ফাংশনটা ব্যবহার করতে পারি। তো এটি করার জন্য ইকুয়াল দিবেন, ইকুয়াল দিয়ে প্রপার এই ফাংশনটা ব্যবহার করে প্রপার লিখে ট্যাব কি প্রেস করেন, এরপরে এই সেলটা সিলেক্ট করে শিফট কি চেপে ধরে জিরো কি প্রেস করে এন্টার কি প্রেস করেন, তাহলে দেখুন এই যে কামাল কে বড় হাতের হলো, এরপরে উদ্দিনের ইউ বড় হাতের। এরপরে আপনি এটাকে এভাবে করে কন্ট্রোল ডি দিয়ে প্রেস করুন, তাহলে দেখুন প্রত্যেকটা নামের প্রথম শব্দ প্রথম ওয়ার্ডের প্রথম অক্ষরটি কি হইলো, বড় হাতের হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছেন যে প্রপার ফাংশনটি ব্যবহার করে কিভাবে আপনার সবগুলা ছোট হাতের লেখা কিভাবে বড় হাতের করতে পারেন প্রতিটা ওয়ার্ডের প্রথম অক্ষরকে। ওকে, এরপর আসেন যে আপার ফাংশন। আপার ফাংশনটা কি, আপার ফাংশনটা হচ্ছে যে শুধুমাত্র মানে আপনি চাচ্ছেন যে সবগুলা মানে আপনার নামের সবগুলো অক্ষর বড় হাতের হবে, তখন আপনি আপার ফাংশনটা ব্যবহার করতে পারেন। তো আপার ফাংশন লেখার জন্য ইকুয়াল আপার ট্যাব কি প্রেস করবেন, এরপরে এখান থেকে এই সেলটা সিলেক্ট করে শিফট কি চেপে ধরে জিরো কি প্রেস করে এন্টার কি প্রেস করুন, তাহলে দেখুন কামাল উদ্দিন সবগুলো অক্ষর বড় হাতের হয়ে গিয়েছে। এরপর আপনি এটাকে সিলেক্ট করে কন্ট্রোল ডি প্রেস করুন, অথবা আপনি এখান থেকে যে এটাকে ডাবল ক্লিক করুন, তাহলে কিন্তু চলে আসবে। ওকে, এরপর আসেন যে এরপর আমরা যে ফাংশনটা দেখব সেটি হচ্ছে যে আমাদের এখানে আচ্ছা আপারের পাশাপাশি আমরা আরেকটি ফাংশন এখান থেকে একটু আপনাদেরকে দেখিয়ে দিই, সেটা হচ্ছে লোয়ার ফাংশন। লোয়ার, LOWR, লোয়ার ফাংশন। ট্যাব কি প্রেস করলাম, এখন চাচ্ছেন যে আপনার সবগুলো লেখা ছোট হাতের করবেন, তো এটি করার জন্য এই সেলটি সিলেক্ট করবেন, সিলেক্ট করে শিফট কি চেপে ধরে জিরো কি প্রেস করে এন্টার কি প্রেস করুন, তাহলে দেখুন সবগুলো লেখা কিন্তু এখন কি হয়ে যাবে, আপনার লোয়ার ফাংশনে হয়ে যাবে। এই যে দেখুন এখানে, ঠিক আছে, সবগুলো লেখা কিন্তু মানে প্রতিটা নামের সবগুলো অক্ষর কিন্তু এখন কিন্তু ছোট অক্ষরের হয়ে গিয়েছে। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি লোয়ার ফাংশনটাও কিন্তু ব্যবহার করতে পারেন। ওকে,
এরপর আসেন যে আমরা যে ফাংশনটি দেখবো সেটা হচ্ছে কনকেটেনেট ফাংশন। আচ্ছা, কনকেটেনেট মানে হচ্ছে যে আপনি যে কোনো দুইটা ওয়ার্ডকে একত্রিত করা, মানে আলাদা আলাদা রয়েছে সেটাকে একত্রিত করবেন। তো এটার জন্য আপনি কনকেটেনেট ফাংশনটা ব্যবহার করতে পারেন। এছাড়া টেক্সট জয়েন একটা ফাংশন রয়েছে, সেটিও ব্যবহার করা যায়। আমি আজকে দেখাবো যে কনকেটেনেট ফাংশন ব্যবহার করে কিভাবে আপনি একাধিক শব্দকে মানে একাধিক সেলের একাধিক শব্দকে একত্রিত করতে পারেন একটি সেলের মধ্যে। দেখুন এখানে ফার্স্ট নেম রয়েছে, লাস্ট নেম রয়েছে কি আলাদা আলাদা। এখন আপনি চাচ্ছেন যে ফার্স্ট নেম লাস্ট নেম এইটি মিলে হবে একটা ফুল নেম। তো এটি করার জন্য আপনাকে যেটি করতে হবে, এখানে কার্সরটাকে ইকুয়াল কনকেটেনেট 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 এই ফাংশনটি কনকেটেনেট এই ফাংশনটি অর্থাৎ লিখে ট্যাব কি প্রেস করলে এরকম ফার্স্ট ব্রেকেট আসবে। এরপরে এখান থেকে আপনার চাচ্ছেন যে ফার্স্ট নেম, ওকে দিলাম। এরপরে ইকুয়াল কমা কমা দিয়ে এরপরে ডাবল কোটেশন স্পেস ডাবল কোটেশন। এটা কেন দিলাম, এটা হচ্ছে যে একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডের যে স্পেস থাকে এই জন্য আমরা ডাবল কোটেশন দিয়ে এরপরে স্পেস এরপরে ডাবল কোটেশন এরপরে কমা এরপরে সেকেন্ড যে সেলটি রয়েছে সেটি সিলেক্ট করতে হবে। এরপর শিফট কি চেপে ধরে জিরো কি প্রেস করে এন্টার কি প্রেস করুন, তাহলে দেখুন এই যে কামাল উদ্দিন এটা কিন্তু চলে আসছে। এরপর ডাবল ক্লিক করেন তাহলে কিন্তু এটি কিন্তু এখান থেকে চলে আসবে, অথবা আপনি এটিকে সিলেক্ট করে কন্ট্রোল ডি প্রেস করবেন তাহলে কিন্তু চলে আসবে। এখন আসেন এই যে আমি যে কামাল উদ্দিনটা ফুল নেম হিসেবে আসলো সবগুলো দেখেন ছোট হাতের, মানে আপনি চাচ্ছেন যে প্রতিটি ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের। কিছুক্ষণ আগে দেখেছিলাম, সেটার জন্য আপনাকে যেটি করতে হবে এই কনকেটেনেট ফাংশনের আগে আপনি যেটি করতে পারেন এখানে লিখতেন প্রপার পিআর প্রপার প্রপার লিখে ট্যাবকে প্রেস করে এরপরে শেষে এসে আপনি আবার একটা শিফট কি চেপে ধরে জিরোকে প্রেস করে এন্টারকে প্রেস করুন, তাহলে দেখুন প্রতিটা ওয়ার্ডের প্রথম অক্ষর কি এখন কি বড় হাতের হয়ে গিয়েছে। তো এইভাবে করে আপনি যেটি করতে পারেন আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেমকে ফুল নেম হিসেবে ব্যবহার করতে পারেন। এটা ছাড়াও আপনি যেটি করতে পারেন যেমন মেইলিংয়ের ক্ষেত্রে আপনার দেখা গেছে যে আপনি এমন কিছু নাম আছে ফার্স্ট নেম লাস্ট নেম এই দুইটাকে একত্রিত করে আপনি চাচ্ছেন কি এটার সাথে জিমেল যুক্ত করবেন, মানে gmail.com। যেমন আমি এখানে একটু দেখিয়ে দিচ্ছি, যেমন ধরুন আপনি চাচ্ছেন যে কনকেটেনেট এটা এই ফাংশনটা আপনি ব্যবহার করলেন, ওকে। ধরুন কনকেটেনেট 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 এই ফাংশনটা ট্যাব কি দিলাম। ধরুন এখান থেকে আপনি চাচ্ছেন যে এই এটা দিলেন কামাল উদ্দিন আসলো, ওকে। এরপর কমা দিলেন, কমা দিয়ে আপনি এখানে যেটা চাচ্ছেন @ এটার সাথে চাচ্ছেন কি ডাবল কোটেশন দিয়ে @gmail.com এটি চাচ্ছেন। এরপরে দেখুন এরপরে শিফট কি চেপে ধরে জিরো কি প্রেস করে এন্টার কি প্রেস করুন, তাহলে দেখুন এই যে কামাল উদ্দিন যেটি চলে আসছে। আমি একটু বড় করে দেখাই তাহলে বুঝতে পারবেন, এটাকে ডাবল ক্লিক করি। এই যে দেখুন সবার সাথে কিন্তু আপনার কি gmail.com @gmail.com কিন্তু চলে আসছে। এখন কথা হচ্ছে জিমেল কিন্তু জিমেলের নাম কিন্তু যে ডোমেনের রয়েছে নামটা রয়েছে এটা কিন্তু সবগুলো ছোট হাতের। তো এটি করার জন্য আপনি যেটি করতে পারেন এখানে আপনি যেটি করেন লোয়ার ফাংশন যেটা রয়েছে লোয়ার, এই যে লোয়ার ফাংশন ট্যাব কি দিয়ে এরপরে শেষে এসে আপনি যেটি করতে পারেন শিফট কি চেপে ধরে জিরো কি প্রেস করলে আপনার ফার্স্ট ব্রেকের শেষ হবে এন্টার কি প্রেস করুন। এখন দেখুন এখানে কিন্তু আপনার এই জিনিসটি কিন্তু এই যে চলে আসছে। এখন কথা হচ্ছে যে এই যে কামাল উদ্দিন এখানে কিন্তু একটা স্পেস রয়েছে, এই স্পেসটি থাকবে না। তো আপনি যেটি করতে পারেন এই যে এখানে আপনি এই স্পেসটাকে এখান থেকে যেটা ফুল নেমে ছিল এটাকে বাদ দিয়ে দেন, তাহলে কিন্তু আপনি এখানে কিন্তু সহজে কিন্তু পেয়ে যাবেন। জাস্ট এটা জিমেলের ক্ষেত্রে দেখানোর জন্য আমি এভাবে দেখিয়েছি। আর এর আগে তো ফুল নেমটা কীভাবে আনতে হয় সেটিও কিন্তু দেখিয়েছি। এই যে দেখুন এখন কিন্তু এগুলো কিন্তু হয় নাই, এই যে দেখুন পরিবর্তন হয়ে গিয়েছে। তাহলে দেখুন এইভাবেও কিন্তু আপনি কি করতে পারেন একটা জিমেল আইডিও কিন্তু তৈরি করে নিতে পারেন কনকেটেনেট ফাংশনটা ব্যবহার করে। আশা করি বুঝতে পেরেছেন। এরপর আসেন যে আপনার লার্জ ফাংশন, ওকে। তো এখানে অনেকগুলো প্রোডাক্ট রয়েছে, এই প্রোডাক্টের মধ্যে টোটাল সেল রয়েছে প্রত্যেকটা প্রোডাক্টের। এখন চাচ্ছেন যে এই টোটাল যে সেল হয়েছে এর মধ্যে সর্বোচ্চ মানে কত সেল হয়েছে, মানে কোন প্রোডাক্টটা মানে টোটাল কত টোটাল সর্বোচ্চ কত সেল হয়েছে এটা যদি জানতে চাই, মানে এই প্রোডাক্টের মধ্যে টোটাল সেল সর্বোচ্চ কত হয়েছে এটা যদি জানতে চাই তাহলে আমরা এখানে লার্জ ফাংশনটা ব্যবহার করতে পারি। এখন এখানে আমি তিনটা লার্জ ফাংশন অর্থাৎ আমি যদি এখানে তিনটা বা চারটা দেখাতে চাই যে প্রথম সর্বোচ্চকে দ্বিতীয় সর্বোচ্চকে তৃতীয় সর্বোচ্চকে এরকম যদি দেখাতে চাই সেটাও কিন্তু দেখাতে পারবো। যেমন ধরুন ইকুয়াল লার্জ, ওকে। ট্যাব কি প্রেস করলাম। এখন দেখুন অ্যারে, অ্যারে বলতে কি বোঝানো হচ্ছে এই যে এই অ্যারেটা, ওকে। তো এই অ্যারের মধ্যে আমি রেঞ্জটা সিলেক্ট করলাম, এবার কমা কমা দিয়ে এখানে দেখুন লেখা আছে কে বলতে কি ওয়ান, মানে এই রেঞ্জের মধ্যে সর্বোচ্চ প্রথম কে সর্বোচ্চ টোটাল সেল করেছে, এটা যদি টোটাল সেল করেছে কোন সংখ্যাটা। তো এটা যদি জানতে চাই ওয়ান দিয়ে এরপরে শিফট কি চেপে ধরে জিরো কি প্রেস করলাম এন্টার কি প্রেস করলাম, তাহলে দেখেন 3607 অর্থাৎ 3600 মানে আপনার
32,700, এটি হচ্ছে সর্বোচ্চ। আর সেকেন্ড সর্বোচ্চ যদি জানতে চাই তাহলে আবার লার্জ দিব, লার্জ দিয়ে ট্যাব কি প্রেস করলাম, এরপরে আবার এই রেঞ্জটা সিলেক্ট করে এরপরে কমা দিব, কমা দিয়ে এরপর 2 দিব। তাহলে দেখুন এরপর শিফট কি চেপে ধরে 0 কি প্রেস করে এন্টার কি প্রেস করি, তাহলে দেখুন এই রেঞ্জের মধ্যে প্রথমে গেল কি 36,400, এরপরটা হচ্ছে কি সর্বোচ্চ 15,300। এরপরে 3 নম্বরের সর্বোচ্চ কি এটা যদি জানতে চাই তাহলে হচ্ছে যে এটা দিলাম, দেওয়ার পরে এখান থেকে আমরা এটাকে এভাবে করে নিলাম। ওকে, করে নেওয়ার পরে এরপরে কমা দিলাম, এরপরে 3 লিখে এবার শিফট কি চেপে ধরে 0 কি প্রেস করলাম, করার পর এন্টার কি প্রেস করলাম। তাহলে দেখুন এখান থেকে আমরা কিন্তু এই যে এই জিনিসটা কিন্তু বের করে নিলাম 13,500। এখন কথা হচ্ছে যে অনেক সময় এরকম হয়ে যায়, দেখুন আমি কিন্তু টোটাল এই কলামের রেঞ্জটা সিলেক্ট করেছি। আপনি যদি ইনকেস ভুলবশত যদি এই রেঞ্জটাকে যদি এখান থেকে শুরু করে ধরুন এখান থেকে শুরু করে এই পর্যন্ত এনে 2 দিলেন, তাহলে সে যেটা করবে সেটা হচ্ছে যে এর মধ্য থেকে সে সর্বোচ্চ জিনিসটা বের করবে। দেখুন 5,000 কত 600, সে কিন্তু একটু খেয়াল করুন এখানে কিন্তু 10,400 দেখায় নাই, 2 দিছে মানে আপনার 10,400 হচ্ছে যে সর্বোচ্চ, মানে এই রেঞ্জের মধ্যে। এখন যখন 2 দিচ্ছেন মানে দ্বিতীয় সর্বোচ্চ কে পেয়েছে 5,600, সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। তো আশা করি আপনার রেঞ্জটা সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন। তো ওকে, এরপর আসেন যে আমরা দেখব স্মল ফাংশন, অর্থাৎ এখানেও মানে এখানকার মধ্যে সর্বোচ্চ সর্বনিম্ন সেলস কত হয়েছে এটা যদি জানতে চাই তাহলে স্মল, অর্থাৎ আমরা যদি এখানে লিখি স্মল, স্মল ফাংশনটা দেখি, স্মল ট্যাব কি দিলাম এই রেঞ্জের মধ্যে থেকে আমরা কমা দিয়ে এরপর 1 দিলাম, শিফট কি চেপে ধরে 0 কি প্রেস করলাম এন্টার, তাহলে সর্বনিম্ন হচ্ছে 4,000 কত 500। এরপরে একটু বাড়তে থাকবে, এরপরে কত, এরপরে মানে এই 4,000 অর্থাৎ 400 450-এর উপরে কত এটা যদি বের করতে চাই তাহলে ইকুয়াল স্মল ট্যাব কি প্রেস করলাম, এরপর আবার দিলাম, এরপরে 2 দিয়ে কমা দিয়ে 2 দিয়ে শিফট কি চেপে ধরে 0 কি প্রেস করে এন্টার কি প্রেস করে, তাহলে দেখেন 650। ঠিক আছে, এরপরে এর চেয়ে একটু যদি বেশি চাই তাহলে আবারও ইকুয়ালস স্মল, মানে উল্টা উল্টা 1 2 3, 1 হচ্ছে যে সর্বনিম্ন আর 2 হচ্ছে যে একটু বাড়তে, আবার 3 হচ্ছে যে আরেকটু বাড়তে। হ্যাঁ, তো এরপরে হচ্ছে যে আপনার এখান থেকে রেঞ্জটা সিলেক্ট করে দিবেন, এরপরে কমা দিবেন, সরি আপনার প্রথমে এখানে যেটা হবে স্মল ট্যাব কি সরি স্মল ফাংশন ইকুয়াল স্মল ট্যাব কি দিলাম, তারপরে এখান থেকে আমরা এই জিনিসটাকে সিলেক্ট করে কমা দিয়ে এরপরে 3 করে দিয়ে শিফট কি চেপে ধরে 0 কি প্রেস করে এন্টার কি প্রেস করলাম, তাহলে দেখবেন যে এই জিনিসটা আচ্ছা এখানে প্রিন্টারের ধরেন আমরা 13,500 এটা দিয়ে দিলাম। ওকে, তাহলে দেখুন এই স্মল ফাংশনটা হচ্ছে যে প্রথম হচ্ছে যে সর্বনিম্ন, এরপরে একটু বড় আর একটু বড়। তো এইভাবেও কিন্তু আপনি কি করতে পারেন, সর্বোচ্চ 3টা 4টা আপনি স্মল ফাংশন ব্যবহার করে এরকম আপনি সংখ্যা নিয়ে আসতে পারেন। ওকে, এরপর আসেন রোমান, অর্থাৎ আপনি চাচ্ছেন যে আপনার এখানে যে সংখ্যা রয়েছে নাম্বার, এটাকে নাম্বার থেকে কনভার্ট করবেন রোমান সংখ্যায়। তো এটি করার জন্য রোমান একটি ফাংশন রয়েছে ROMAN, রোমান ট্যাব কি প্রেস করবেন, এরপরে এখান থেকে এই সেলটা সিলেক্ট করে দিয়ে শিফট কি চেপে ধরে 0 কি প্রেস করে এন্টার কি প্রেস করুন, তাহলে দেখুন রোমান সংখ্যা চলে আসবে। এই যে দেখুন রোমান সংখ্যা সব চলে আসছে। হ্যাঁ, এভাবে কিন্তু আপনি 100 পর্যন্ত দেখাতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, যেমন আপনি যদি 11 চান তাহলে এখানে যদি আপনি 11 লেখেন, 11 লিখলাম, এই দেখুন 11 কিন্তু চলে আসছে। হ্যাঁ, এইভাবে আপনি যদি এখানে 12 চান তাহলে 12 চলে আসবে, এই যে 12 কিন্তু চলে আসছে। হ্যাঁ, ওকে, তো এইভাবে কিন্তু আপনি কাজটি করতে পারবেন রোমান ফাংশন ব্যবহার করে, অর্থাৎ আপনার এখানে ডিজিট থাকবে, আপনার রোমান সংখ্যা নিয়ে আসতে গেলে এইভাবে কিন্তু এই জিনিসটা করতে পারবেন। ওকে, তো আমি যদি এখানে যদি ধরুন আমি এখানে একটা অ্যাট দ্য রেট অফ দিলাম, তাহলে এটা রোমান সংখ্যা কত এটাকে আসছে, আমি এখানে ধরুন অ্যাট দ্য রেট অফ আচ্ছা দিলাম, দেওয়ার পরে এখানে যদি এটাকে নেই, এই দেখুন এখানে কিন্তু ভ্যালু হিসাবে কিন্তু কিছু দেখাচ্ছে না। আপনার রোমান সংখ্যাটা হচ্ছে দেখুন একটা ডিজিটের, যেমন আমি 150 লিখলাম, এটার কিন্তু কাজ এই যে দেখুন সিএল। হ্যাঁ, ওকে, আশা করি বুঝতে পেরেছেন। আমি কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় চলে যাই একটু। ওকে, তো এরপর আসেন যে এরপর আমরা যেটি দেখব খুবই গুরুত্বপূর্ণ ইফ ফাংশন। ইফ ফাংশন তো সব জায়গায় আপনার কাজে লাগে, এটার অনেক পরিমাণ কাজ আছে, অনেক জায়গায় ব্যবহার করতে হয়, ইফ ফাংশন ছাড়া তো কোনো কথাই নাই। কিন্তু এখানে আপনার ইফ ফাংশনটা এখানে আমি দেখানোর চেষ্টা করব যেটি, অর্থাৎ সেটি হচ্ছে যে একটা কন্ডিশন দিব যে যারা 10,000-এর উপরে হয় তারা একটি মোবাইল পাবে, বা 10,000 সমান বা 10,000-এর উপরে হলে একটি মোবাইল পাবে, আর যদি নিচে হয় তখন সে একটি ভ্যাট পাবে। তো এটি করার জন্য আমরা কি করব, ইকুয়াল ইফ কন্ডিশন দিব, দেওয়ার পরে এখানে এই সেলটি সিলেক্ট করব, টোটাল সেল। ওকে, সেলটি সিলেক্ট করে এখানে লিখব যে গ্রেটার দেন ইকুয়াল, মানে 10,000-এর সমান কিংবা যদি উপরে হয় তাহলে সে কি পাবে, ডাবল কোটেশনের মধ্যে দিতে হবে মোবাইল। ওকে,
আর যদি নিচে হয় তাহলে সে কি কমা দিয়ে ডাবল কোটেশনের মধ্যে লিখতে ব্যাগ, ওকে দিয়ে এবার শিফট কি চেপে ধরে জিরোকে প্রেস করে এন্টারকে প্রেস করি, তাহলে দেখুন 10,000, দেখুন এটা রয়েছে কি 13,500, তাহলে 10,000-এর উপরে রয়েছে, সেজন্য মোবাইল পাবে। এখন যদি আমরা যদি এটাকে সিলেক্ট করে কন্ট্রোল ডি দিই, তাহলে দেখুন এই যে ব্যাগ মোবাইল মোবাইল ব্যাগ মোবাইল, অর্থাৎ যেগুলো 10,000 নিচে তারা ব্যাগ পাবে, আর যারা 10,000-এর উপরে বা সমান রয়েছে তারা কি পেয়েছে, আপনার মোবাইল পেয়েছে। যেমন আমি যদি এটাকে 10,000 করে দিই, তাহলে বুঝতে পারবেন এই যে 10,000 এই যে মোবাইল রয়েছে। আমি যদি এখানে যদি 9,999 করি, 9,999, সেটা কিন্তু ব্যাগ হয়ে যাবে, কেননা এক কম রয়েছে। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছেন যে এই ফাংশনটা কিভাবে ব্যবহার করতে হবে। এরপর আসেন যে লেফট ফাংশন। ওকে, লেফট ফাংশনের কাজটা কি? লেফট ফাংশন হচ্ছে যে আপনার এখানে কিছু উইক নেম রয়েছে, মানে আপনি যে কোনো একটা শব্দের লেফট থেকে আপনি কিছু মানে বাম দিক থেকে কিছু আপনি অক্ষর রেখে দিবেন, অর্থাৎ বাম দিকের কিছু অক্ষর আপনি রেখে দিতে চাচ্ছেন, তখন আপনার লেফট ফাংশনটা ব্যবহার করতে হয়। যেমন ধরুন আপনি চাচ্ছেন যে স্যাটারডের মধ্যে সেট, মানে এই 3টে অক্ষর রেখে দিবেন, সান এই 3টে অক্ষর রেখে দিবেন। তো তখন আমাদেরকে যেটা করতে হবে, LEFT লেফট এই ফাংশনটি ব্যবহার করতে হবে, ট্যাব কি প্রেস করবেন, এরপরে দেখুন টেক্সট, এই টেক্সটটি দিবেন। এখন আপনি এই ওয়ার্ডের কয়টি অক্ষর রাখতে চাচ্ছেন বাম দিক থেকে, সেটি এখানে আপনাকে বলে দিতে হবে। তো এই জন্য কমা দিয়ে আমি চাচ্ছি যে 3টি করে, যেহেতু প্রত্যেকটা 3টি দরকার আমাদের, সেজন্য 3 দিলাম। এরপর শিফট কি চেপে ধরে জিরো কি প্রেস করে এন্টার কি প্রেস করুন, তাহলে দেখুন এই যে সেট অর্থাৎ চলে আসছে। এইভাবে করে আপনি কন্ট্রোল ডি প্রেস করবেন, তাহলে দেখুন এই প্রত্যেকটা নামের প্রত্যেকটা বারের প্রথম 3টা যেই অক্ষর রয়েছে সেটা কিন্তু এখানে শো করেছে। এটি লেফট ফাংশনের মাধ্যমে আপনি করতে পারেন। ওকে, তেমনি করে আপনি মোবাইলের যে ফাংশন রয়েছে, যেমন 0187, ধরুন আমি এখানে একটা লিখলাম 87606563 এরকম একটা আমি লিখলাম। ওকে, লেখার পরে এটাকে যদি একটু বড় করি, তাহলে একটু আশা করি বোঝা যাবে। যেমন এখানে আরেকটু বড় করি 018760। ওকে, আবার ধরেন আমি লিখলাম 01747974, ওকে 7 পরে 95221, এটা দিলাম। দেওয়ার পরে এখন এটাকেও আমি একটু বড় করে নিচ্ছি। ওকে, তো দেখুন এখানে এখানে আরেকটা ডিজিট বসাচ্ছি। ওকে, তো এই যে এখানে যেই দুইটা নাম্বার দেখতে পাচ্ছেন, এখন দেখুন এখানে যদি আপনি চান যে শুধুমাত্র আপনি চাচ্ছেন যে এই যে 01876 অর্থাৎ 3টে এই 5টা ডিজিট রাখার জন্য, তখন আপনি যেটা করতে পারেন, এই লেফট ফাংশন এটি ব্যবহার করবেন, করার পরে এই টেক্সটে নেবেন, নেওয়ার পরে আপনি কমা দিয়ে এখানে 5 ডিজিট রাখবেন, এন্টার কি প্রেস করুন, তাহলে দেখুন এখানেও কিন্তু আপনার এই জিনিসটা কিন্তু চলে আসছে। এই যে ডাবল ক্লিক করুন, তাহলে বুঝতে পারবেন। ওকে, আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে লেফট ফাংশনটা আপনারা ব্যবহার করবেন। এরপর আসেন যে রাইট ফাংশন। রাইট ফাংশনের কাজটা কি? অর্থাৎ আপনি দেখুন এই যে এখানে মোবাইল নাম্বারটি রয়েছে, এই মোবাইল নাম্বারের আপনি শেষের যে 4টা ডিজিট রয়েছে এটি যদি রাখতে চান, তখন কিভাবে করবেন? তো এটার জন্য আপনি রাইট ফাংশন ব্যবহার করতে পারেন। এই জন্য ইকুয়াল রাইট, ট্যাব কি টেক্সট নেবেন, এরপর আপনি চাচ্ছেন যে রাইট থেকে 4টি অক্ষর রাখবেন, এই যে ডান দিক থেকে 4 লিখে শিফট কি চেপে ধরে জিরো কি প্রেস করে এন্টার কি প্রেস করুন, তাহলে দেখুন এই যে 562 এটা কিন্তু এখানে চলে আসছে। এই যে শেষে রয়েছে কি 2253, সেই 4টা ডিজিট এখানে নেওয়া হয়েছে। ওকে, এরপর আসেন যে আমরা দেখব যে নাও ফাংশন। নাও ফাংশন হচ্ছে যে আপনি এখন এই ফাংশনটা ব্যবহার করে আপনার এখন মানে ঘড়িতে কয়টা বাজে, অর্থাৎ আপনার ল্যাপটপে কয়টা বাজছে সেটা যদি বের করতে চান, তাহলে নাও এই ফাংশনটা ব্যবহার করতে পারেন। ব্যবহার করে এন্টার কি প্রেস করুন, তাহলে দেখুন এখন এই যে আজকে ধরেন 26 তারিখ 12টা 215 সেটি এখানে দেখাচ্ছে। আমার এখানে যেই টাইমটি, এই টাইমটি এখানে দেখাবে, অর্থাৎ আমার এখানে 4টা 15, এখানে আরও আপনার ইন্টারন্যাশনাল যে ফরম্যাট, সেই ফরম্যাট অনুসারে এখানে দেখাচ্ছে। ওকে, নাও ফাংশনটা ব্যবহার করে আপনি এই জিনিসটি করতে পারেন। আরও এই নাও ফাংশনের আরও অনেক কাজ রয়েছে। এরপর টুডে, অর্থাৎ নাও ফাংশনটা হচ্ছে যে ধরুন আপনি এক্সেলে এমন একটা সফটওয়্যার তৈরি করেছেন, যেটি হচ্ছে যে আপনি ওপেন করার পরে এখানে ডেট এবং তারিখ অর্থাৎ সময় দুইটাই দেখাতে চাচ্ছেন, তখন নাও ফাংশনটা আপনারা ব্যবহার করতে পারেন। এরপর টুডে ফাংশন। ওকে, টুডে ফাংশনের মধ্যে আমরা দেখব যে গতকালের তারিখটা দেখব এবং আজকের তারিখটা দেখব, টুমোরো আগামীকালকের যে তারিখটা রয়েছে সেটা দেখতে চাইছি, সেই জন্য আমরা টুডে ফাংশন ব্যবহার করতে পারি। যেমন টুডে, এই টুডে এই ফাংশনটা যখন আমরা লিখলাম, এই যে এই টুডে ফাংশনের মানে ফার্স্ট ব্রেকের শুরু এবং শিফট চেপে ধরে ফার্স্ট ব্রেকের শেষ, এরপরে -1 দিব, 1 দিয়ে ট্যাব কি প্রেস করুন, তাহলে দেখুন আজকে যেহেতু 25 তারিখ আমি এই ভিডিওটা করছি, এর আগের দিন হচ্ছে 25/12/2025। এরপরে দেখুন আপনি যদি চান যে এখান থেকে
অর্থাৎ আজকের ডেট, আজকে যেহেতু এই ভিডিওটা আমি 26 তারিখে করছি, এই টুডে ফাংশন দিয়ে এরপর ট্যাব কি প্রেস এন্টার কি প্রেস করুন, তাই দেখুন এই যে 26 তারিখ চলে আসছে। হ্যাঁ, এরপরে যদি আপনি চান যে আগামীকালকের তারিখটা দেখার জন্য টুডে ফাংশন, অর্থাৎ শুরু, ফার্স্ট ব্রেকের শুরু এবং শেষ প্লাস প্লাস দিয়ে 1 দিবেন, তাহলে দেখবেন যে আগামীকালকের তারিখটা দেখাবে। অর্থাৎ আপনার আজকের ডেটটা দেখানোর জন্য টুডে ফাংশনটা ব্যবহার করতে হবে। আর যদি আপনি চান যে না আপনার গতকালকের আপনার তারিখটা দেখাবেন, তাহলে হচ্ছে যে আপনার টুডে ফাংশনটা লিখে -1 দিতে হবে। আর যদি আগামীকালকে চান তখন টুডে ফাংশনটা লিখে +1 দিতে হবে। তাহলে আপনার এই মানে গতকাল, আজকের এবং আগামীকালকের তারিখটা শো করবে। ওকে, এরপর আসেন টাইম। টাইম ম্যানেজমেন্টটা হচ্ছে টাইম ফাংশন, এখন কয়টা বাজে সেটি আপনারা এখান থেকে দেখতে ইকুয়াল, ধরুন ইকুয়াল দিলাম, ইকুয়াল দিয়ে টাইম দিলাম, টাইমের মধ্যে আওয়ার, ধরুন আমি এখানে 2 দিলাম, এরপর কমা দিয়ে এখানে দিলাম যে মিনিট, মিনিট 35, এরপরে দিলাম ধরুন সেকেন্ড 55, এরপরে শিফট কি যাবে ধরে জিরো এন্টার কি প্রেস করি, তাহলে দেখুন 2:35 AM দেখাচ্ছে। আর যদি এখানে যদি আপনি ধরুন 14 দিলেন, তাহলে 14 দিলে যেটা হবে কি 12টা 1টা। আচ্ছা 14 না দিয়ে আমি ধরুন এখানে 15 দিই, 15 দিলে কি হবে 12টার পরে মানে একটা দুইটা তিনটা দেখাবে, মানে এখানে যেহেতু 15 রয়েছে, তো এন্টারকে প্রেস করুন, দেখুন এই যে 3:35 PM দেখাচ্ছে। ওকে, তো এইভাবে টাইম কিন্তু আপনারা অর্থাৎ দেখাতে পারেন। এরপর আসেন মান্থ ফাংশন। মান্থ ফাংশনের মধ্যে আমরা ডে দিব, ডে দেওয়ার পরে ওই ডের উপর নির্ভর করে আমাদের কত মাস এটা যদি দেখতে চাই, তাহলে যেমন ধরুন এখানে 365 দিলাম, দিয়ে যদি আমি যদি এখানে মান্থ অর্থাৎ 365 দিনের কত মাস এটা যদি আনতে চাই, তাহলে ইকুয়াল মান্থ, এই মান্থ ফাংশন ট্যাব কি দিয়ে এরপরে এই যে এই সেলটা সিলেক্ট করে দিলাম, এরপরে শিফট কি চেপে ধরে জিরো কি দিয়ে জিরো প্রেস করে এন্টার কি প্রেস করুন, তাহলে দেখুন 12 মাস, অর্থাৎ 365 দিনে 12 মাস এখানে বোঝানো হচ্ছে। ওকে, এরপর আসেন যে ডেট ইফ ফাংশন। ওকে, ডেট ইফ ফাংশনটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেখুন একটা ডেট অফ বার্থ, একটি জন্ম তারিখ রয়েছে, এই জন্ম তারিখের মধ্যে মানে তার ইয়ার মানে তার কত বছর, কত মাস এবং কত দিন, এটা যদি আপনি যদি বের করতে চান, তাহলে আমরা ডেটেড ইফ ফাংশনটি ব্যবহার করতে পারি। ইকুয়াল ডেটেড ইফ এই ফাংশনটি কিন্তু আসবে না, তা আপনারা পুরোটি লিখবেন ডেটেড ইফ ফাংশন লিখে এরপর ট্যাব কি প্রেস করবেন। সরি, আমি আবার একটু দেখাই, ডেটেড ইফ ফাংশন, এরপরে শিফট কি চেপে ধরে জিরো কি প্রেস করুন, অর্থাৎ 9 প্রেস করুন, 9 প্রেস করে এরপরে দেখুন এখানে আপনি যেটি করতে হবে, এই যে এটি নেবেন। ওকে, এই সেলটি আবারও বলছে, এই সেলটি নিলাম, নেওয়ার পরে এরপর আপনাকে একটি কমা দিতে হবে, এরপর টুডে ট্যাব কি প্রেস করবেন, আবার শিফট কি চেপে ধরে জিরো কি প্রেস করবেন, এরপর কমা দিবেন, দেওয়ার পরে এরপর হচ্ছে যে আপনি কি চাচ্ছেন ইয়ার। ওকে, তো এই জন্য ডাবল কোটেশন দিয়ে ইয়ার, ওয়াই দিয়ে ডাবল কোটেশন দিয়ে শিফট কি চেপে ধরে জিরো কি প্রেস করে এন্টার কি প্রেস করুন, তাহলে দেখুন এই যে 33 বছর। ওকে, এই মানে যার জন্ম তারিখ এটা রয়েছে তার এখন বর্তমানে 33 বছর চলছে। ঠিক আছে, ওকে, আপনি যদি এখানে যদি এখন যদি ধরুন 95 দেন, তাহলে দেখুন এই যে 30 বছর এখানে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এরপরটা আসেন, এরপরটা যদি মান্থ বের করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে, আবার ডেটেড ইফ শিফটের ভিতরে 9, এরপরে আবার এটা দিতে হবে, এটা দিয়ে কমা দিয়ে টুডে, এটি দিতে হবে, টুডে দিয়ে ফাংশনটা ক্লোজ করতে হবে। ওকে, কমা দিয়ে এরপরে হচ্ছে আপনার চাচ্ছে মান্থ, মান্থ জন্য ওয়াই দিতে হবে প্রথমে, মানে বছরে এম, মান্থ দিয়ে ওয়াই এম দিয়ে তারপর ডাবল কোটেশন দিয়ে এন্টার কি প্রেস করুন, ইয়েস প্রেস করুন, তাহলে দেখুন এই যে 8 মাস। ঠিক আছে, 30 বছর 8 মাস। এবার যদি ডে বের করতে চাই, সেম ডেটেড ইফ, এরপর আপনার ফার্স্ট ব্রেকেট, এরপরে দিতে হবে যে এই সেলটা সিলেক্ট করতে হবে, এরপরে কমা টুডে এই ফাংশনটা দিয়ে ক্লোজ করে দিতে হবে, কমা দিয়ে এরপরে এখানে দিতে হবে মাসের দিন। তো এই জন্য ডাবল কোটেশন দিয়ে এম ডি, অর্থাৎ মান্থের ডি। তো এই জন্য এটা দিয়ে ডাবল কোটেশন দিয়ে শিফট কি চেপে ধরে জিরো কি প্রেস করে এন্টার কি প্রেস করুন, তাহলে দেখুন এই যে 9। ওকে, তো এইবার যদি আমি যদি এই জন্ম তারিখটা একটু পরিবর্তন করে দেই, তাহলে আমরা বুঝতে পারবো। আমি এখানে দিলাম ধরেন 2000, তাহলে দেখুন এই যে আচ্ছা এখানে দেখুন 2000, তো আচ্ছা 2000 হয় নাই, এই যে 25 বছর 1 মাস 8 দিন। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন যে ডেটেড ইফ ফাংশনটি ব্যবহার করে কিভাবে আপনি একটা একটা বছর অর্থাৎ জন্ম তারিখের সে কীভাবে আপনার বছর, মাস এবং দিন বের করা যায়, সেটি আমি দেখানোর চেষ্টা করেছি। এখন আমরা দেখব সবার শেষে যে ফাংশনটি, সেটা হচ্ছে এন্ড অফ মান্থ ফাংশন। এই ফাংশনটি ব্যবহার করে কিভাবে আমরা একটি মাসের একটি মাস কতদিন হতে পারে এটি দেখব। তো এটি দেখার জন্য দেখুন এখানে আমি কয়েকটি মাস এখানে উল্লেখ করেছি, যেমন এখানে এটা হচ্ছে ফেব্রুয়ারি মাস, এটা হচ্ছে যে আপনার জুলাই মাস, অর্থাৎ এটা
কত দিনের, এই মাসটা কত দিনের এটা যদি বের করতে চাই, তখন আমরা যেটি করব ইকুয়াল লিখে ডে ডে ফাংশনটা দিয়ে ট্যাবকে প্রেস করব। এরপর আমরা এখানে লিখব ইও, এই যে EOMONTH, এই মান ট্যাবকে প্রেস করব। এরপরে এটি দিব অর্থাৎ স্টার্ট ডেট, এটি দিয়ে এরপর কমা দিব, কমা দিয়ে আমরা যেটি করব এখানে শূন্য প্রেস করব, এটা একটা সূত্র। তো এরপরে জিরো কি অর্থাৎ জিরো প্রেস করব, আচ্ছা শিফট কি চেপে ধরে জিরো প্রেস করে এন্টার কি প্রেস করব। প্রেস করার পরে ইয়েস বাটনে ক্লিক করব। তাহলে দেখুন ফেব্রুয়ারি মাসটা হচ্ছে কি 28 দিনের হয়ে থাকে। ডাবল ক্লিক করি এখানে, দেখুন এটা হচ্ছে 31 মাস, অর্থাৎ জুলাইটা হচ্ছে 31 দিনের, আর নভেম্বরটা হচ্ছে 30 দিনের, আর এই 31 মাস অর্থাৎ আমাদের এই ডিসেম্বর 2025 সালের ডিসেম্বর হচ্ছে 31 মাস। এখন যদি আমি এখানে একটু পরিবর্তন করে দিই, যেমন ধরুন এখানে আমি 4 করে দিলাম, তাহলে দেখুন এটা পরিবর্তন হয়ে যাচ্ছে। হ্যাঁ, অর্থাৎ আপনি কোন মাসটা কত দিনের এটা যদি বের করতে চান, তখন আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে ডে, এই ফাংশনটি ব্যবহার করে, এরপরে ইন্ড অফ মান্থ এই ফাংশনটি ব্যবহার করে স্টার্ট ডেট, এরপরে কমা জিরো দিয়ে এন্টার কি প্রেস করলে আপনার ওই মাসের অর্থাৎ কত দিনের সেটি বের হয়ে যাবে। তো প্রিয় তো এই ছিল আমাদের বিভিন্ন ফাংশনের কোন কোন ফাংশন কিভাবে কাজ করে, বা আপনি এই ফাংশনগুলো ব্যবহার করে আপনার কাজের গতিকে কিভাবে ফাস্টার করবেন, এই জিনিসগুলো আমি দেখানোর চেষ্টা করছি। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে ফাংশনগুলো আপনারা কোথায় কোথায় ব্যবহার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আসসালামু আলাইকুম।